স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH প্রতিবাদ আন্দোলনের নামে দেশকে অশান্ত করার ছক, চেষ্টা, ষড়যন্ত্র যারা নিজেদের বামপন্থী বলে তাদের মধ্যে একটি সেকশনের যেন রপ্ত হয়ে গিয়েছে। এই বামপন্থীরা প্রতিবাদের নামে, আন্দোলনের নামে কখনো ট্রেন লাইন উপড়ে দেয়, কখনো গণপিটুনি দিয়ে একটি নির্দোষ ছেলেকে হত্যা করার কারণ হয়ে ওঠে। গতকাল লাহেক আলী গ্রেফতার হয়। লাহেক আলী সিপিএম এর লোকাল নেতা। সেই লাহেক আলীর বিরুদ্ধে অভিযোগ উস্কানি দিয়ে বারুইপুরকে অশান্ত করেছিল একটি বাচ্চা মেয়ের সঙ্গে অঘটন, ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে যাওয়ার পরে। ওই ঘটনা তো পৃথিবীর কেউ সমর্থন করতে পারে না, সবাই প্রতিবাদ করবে, কিন্তু প্রতিবাদ করতে গিয়ে আরেকটি নির্দোষ ছেলেকে, ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে মেরে ফেলা এবং সেই মেরে ফেলার পিছনে কারণ হয়ে ওঠা লাহেক আলী নিজের উস্কানি দেওয়ার ফলে স্থানীয়রা এমনটা বলছেন সে গ্রেফতার হয়েছে। আর সে গ্রেফতার হতে যেন হঠাৎ করে তেলে বেগুনে জ্বলে উঠেছে বামপন্থী নেতারা। নিজেদের বামপন্থার রাজনীতি করে আসছে যে নেতারা, সুজন চক্রবর্তী, বিকাশ ভট্টাচার্য, আরো বিভিন্ন নাম উঠে আসছে, তারা মেনে নিতে পারছে না যে একজন তাদের পার্টির নেতা হতে পারে কিন্তু সে তো সন্ত্রাসী, সন্ত্রাস করিয়েছে, উস্কানি দিয়ে গোটা বারুইপুরে সন্ত্রাস ঘটিয়েছে, অশান্তি ঘটিয়েছে, হিংসা ঘটিয়েছে, ভাঙচুর ঘটিয়েছে, ট্রেন লাইন উপড়িয়েছে, গণপিটুনি করিয়েছে। সে গ্রেফতার হবে না? তাকে তো গ্রেফতার করতেই হবে। এরপর সে যদি বেলও পায় তার বিরুদ্ধে তদন্ত তো চলবে। বেল না পাওয়াটাই স্বাভাবিক হওয়া উচিত। প্রথমেই প্রশ্ন করছি, প্রতিবেদনের মাধ্যমে কিভাবে বামপন্থীরা বাংলা তথা গোটা দেশে বারবার অশান্তির কারণ হয়ে ওঠে আর এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত। প্রথমেই প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। বারুইপুরে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যে ঘটনা ঘটে যায়, একটি বাচ্চা মেয়ের সঙ্গে যে অঘটন ঘটে, তারপরে সেই ঘটনাকে কেন্দ্র করে বামেরা যেভাবে উস্কানি দিয়ে গোটা বারুইপুর জুড়ে অশান্তি সৃষ্টি করেছে, ভাঙচুর করিয়েছে এবং এমনকি একটি গণপিটুনি ঘটিয়েছে, একজন নির্দোষ ছেলেকে যেভাবে গণপিটুনি দিয়ে মারা হয়েছে, তাতে প্রশ্ন উঠছে সম্পূর্ণটা পরিকল্পনা করে দেশ বিরোধী বামপন্থীদের একটি সেকশন এই ঘটনা ঘটিয়েছে কিনা তা যেন প্রমাণিত হচ্ছে লাহেক আলীর গ্রেফতারিতে। এক নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনাকে হাতিয়ার করে বারুইপুরকে অশান্ত করার ষড়যন্ত্র। ঘটনাস্থলে গিয়ে উস্কানি দেওয়ার অভিযোগ বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থী লাহেক আলীর বিরুদ্ধে। বারুইপুরে যে সকল বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে তার জন্য আমরা লাহেক আলী, অনুভব মাইতির এই ধর্মীয় উস্কানিমূলক বার্তাকেই আমরা করছি। সেই লাহেক আলী এবার পুলিশের জালে। গতকাল রাত্রে লাহেক আলীকে গ্রেফতার করে পুলিশ। খুব স্পেসিফিক এভিডেন্স বা প্রমাণ রয়েছে। লাহেক আলী বিভিন্ন বক্তৃতা দিয়ে, বক্তব্যের মাধ্যমে স্থানীয়দের উস্কানি দিয়ে হয়তোবা জেহাদিদের একটি সেকশনকে কাজে লাগিয়ে ওখানে অশান্তি করার চেষ্টা করে। এবং প্রশ্ন উঠছে, যেভাবে একজনকে গণপিটুনি দিয়ে মারা হয়, নির্দোষ একজনকে গণপিটুনি দিয়ে মারা হয়, তাতে লাহেক আলীর কতটা ভূমিকা ছিল? তদন্তের প্রয়োজন, কিন্তু লাহেক আলীর পক্ষে নেমে পড়েছে একদল বামপন্থী। লাহেক গ্রেফতার হতেই আসরে নেমে পড়েছে বামেরা। উস্কানিবাজের মুক্তির দাবিতে একের পর এক বিবৃতি বামেদের। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে। লিঞ্চিং বা কিছু একটা, সেই ঘটনা যখন ঘটেছে লাহেক আলী তার চেয়ে পরে ওখানে পৌঁছেছে। তৃণমূলের সরকার আমরা দেখেছি যেভাবে আইনের শাসনকে অস্বীকার করে বিরোধীদের উপরে নির্যাতন করেছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিজেপি কি একই পথে চলবে? কখনো দিল্লিতে ভারত তেরে টুকরে হোঙ্গে বলা বামপন্থী, অথবা দেশ বিরোধী সেই বামপন্থী যারা বলে নর্থ ইস্টকে কেটে আলাদা করতে হবে, অথবা বারুইপুরে লাহেক আলীর মতো বামপন্থী বলা দেশ বিরোধী। এদের ব্যবস্থা কবে হবে? বাংলার মানুষ তথা দেশের মানুষ এদের প্রত্যাখ্যান করেছে, তাও দেশ বিরোধিতা কি করে চালিয়ে যাচ্ছে, আর কবে চরম ব্যবস্থা হবে এই দেশ বিরোধী বামপন্থীদের বিরুদ্ধে, সেই নিয়ে আজকের কিশলয়ের অগ্নিবাণ।
কিশোর অগ্নিবাণের একদম শুরুতে দর্শক যারা রয়েছেন, আপনারা যারা রয়েছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই শোয়ের এই অনুষ্ঠানের আপনাদের জন্য আজকের পোল কোয়েশ্চেন। আপনারা এই প্রশ্নের উত্তর দেবেন ইউটিউব, ফেসবুক, বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা এই প্রশ্নের উত্তর দিতে পারেন। শোয়ের শেষে এই প্রশ্নের উত্তর কি পোল রেজাল্ট দাঁড়ালো সেটা আমরা দেখাবো। স্ক্রিনে নেব আজকের পোল কোয়েশ্চেন। প্রশ্ন করছি আমি কিশলয়। আজকের কিশলয়ের অগ্নিবাণে আপনাদের জন্য প্রশ্ন, বাংলাকে অশান্ত করাই কি লক্ষ্য বামেদের? এক একটা ঘটনা তুলে নেওয়া, সেই ঘটনার মাধ্যমে গোটা বাংলায় অশান্তি ছড়িয়ে দেওয়া এবং ল অ্যান্ড অর্ডার পরিস্থিতিতে চ্যালেঞ্জ ক্রিয়েট করা, এই উদ্দেশ্য নিয়ে, স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে, এই ষড়যন্ত্র নিয়ে কি কাজ করছে বামেরা? বামেরা বলতে আমি তাদের কথা বলছি যারা এই অশান্তিতে মদত দিয়েছে, আর যারা মদতকারী তাদের যারা সমর্থন করছে আমি তাদের কথা বলছি। এদের উদ্দেশ্যটা কি? আপনারা হ্যাঁ বা না উত্তর দিতে পারেন। পোল কোয়েশ্চেনের পোল রেজাল্ট আমি একদম শোয়ের শেষে অনুষ্ঠানে নেব। এরপর আমি কয়েকটা বক্তব্য শোনাতে চাই। যে লাহেক আলীর সমর্থনে আজকে কথা বলছে বাম নেতারা, সেই লাহেক আলীর সম্পর্কে, লাহেক আলীর উস্কানির সম্পর্কে কি বলছেন ওখানকার স্থানীয়রা, বারুইপুরের স্থানীয়রা, তারাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যদি টোটাল এভিডেন্স, টোটাল ঘটনায় যাদের বক্তব্য বা যাদের এভিডেন্স তুলে ধরা হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা স্থানীয়, তারাই বলতে পারবে যে কে উস্কানি দিয়েছে। স্থানীয়রাই বলতে পারবে যে কাদের উস্কানিতে অশান্তি হয়েছে। বাইরের লোক বলতে পারবে না, সুজন চক্রবর্তী বলতে পারবেন না, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলতে পারবেন না, অন্য কেউ বলতে পারবেন না, স্থানীয়রাই বলতে পারবেন। সেটাই স্বাভাবিক। কি বলছেন স্থানীয়রা শুনুন। বারুইপুরে যে সকল বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে তার জন্য আমরা লাহেক আলী, অনুভব মাইতির এই ধর্মীয় উস্কানিমূলক বার্তাকেই আমরা করছি। তার কারণ হচ্ছে উনি যেভাবে একটা ধর্মীয় সাম্প্রদায়িক একটা উস্কানি ছড়িয়েছেন, বাচ্চা বাচ্চা ছেলে যাদের এখনো জ্ঞান হয়নি ঠিকঠাক, তাদের মধ্যে এসে গেছে হিন্দু মানে আমাদের শত্রু। নিশ্চয়ই বৃহত্তর একটা ষড়যন্ত্র আছে, এই মব লিঞ্চিং করা, পুলিশ ফাঁড়ি আক্রমণ করা, রেল লাইন উপড়ানো, এই সমস্ত বিষয়গুলো ঘটেছে, যেটা বৃহত্তর পরিকল্পনা বা ষড়যন্ত্র ছিল এই ঘটনাকে কেন্দ্র। বিশেষ করে এই বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে বামফ্রন্টের এরকম একটা লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি। খোলা জলে মাছ ধরার চেষ্টা করছে সিপিএম এর ওখানকার নেতৃত্ব কয়েকজন ছিল, তারপরে লাহেক আলী আসে এবং এসে যেহেতু একটা ন্যারেটিভ আছে যে সংখ্যালঘুদের পাশে বিজেপি দাঁড়ায় না, সেই জন্যে সেই সুযোগটা নিয়ে ওই সংখ্যালঘু এরিয়ায় ওরা প্রচার করতে থাকে যে বিজেপির শান্তনু মণ্ডল ওই ছেলেটাকে, দুষ্কৃতিকারীকে ওখান থেকে তুলে নিয়ে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছে বা নিয়ে চলে গেছে, কিন্তু ওটা সম্পূর্ণ ভুল। স্থানীয় বাসিন্দারা স্পষ্ট ভাষায় জানাচ্ছেন লাহেক আলীর উস্কানির ফলে বারুইপুরে অশান্তি হয়েছে এবং সেই অশান্তিতে একটা গণপিটুনি হয়ে একজন নির্দোষের প্রাণ গিয়েছে। আজকে কারা ডিফেন্ড করছেন লাহেক আলীকে একবার দেখবেন, তাদের মুখোশটাও খোলা দরকার। লাহেক আলীর পক্ষে বা লাহেক আলীর মতো যারা ভয়ঙ্কর ষড়যন্ত্র করে অশান্তি এবং হিংসা ছড়াতে চায় তাদের পক্ষে কারা কথা বলে দেখবেন, দেখুন। রাজনৈতিক উদ্দেশ্য মনোভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে। লিঞ্চিং বা কিছু একটা, সেই ঘটনা যখন ঘটেছে লাহেক আলী তার চেয়ে পরে ওখানে পৌঁছেছে। তৎসত্ত্বেও ফাঁসাতে হবে, ভয় দেখাতে হবে। সরকার ভয় পেলে যেখানে যেরকম ভয় দেখায়, ভয় দেখাতে হবে। তার মতন করে এসব কাজ করা হয়েছে। বড় সবাই জানেন ওখানে পুলিশের ঘেরাটোপের পর লাহেক আলী গেছেন। যদি কেউ প্রতিবাদ করলেই বা কোনো প্রশ্ন তুললেই অ্যারেস্ট করা হয় এবং তাকে যদি মামলায় ধারার পর ধারা বা মামলার পর মামলা দিয়ে বিপর্যস্ত করা হয়, সেটা গণতন্ত্রের পক্ষে কোনো অবস্থাতেই শুভ নয়। শুধুমাত্র তিনি যদি পুলিশ প্রশাসনের কিছু কাজের প্রতিবাদ করে থাকেন তার জন্যই যদি তাকে অ্যারেস্ট করা হয় সেটা ঠিক নয়। আবার পুলিশও কিছু বক্তব্য, কিছু অভিযোগ জানিয়েছে, পুলিশ প্রশাসনের তরফ থেকেও কিছু বক্তব্য ধারা দিয়ে বলা হয়েছে, ফলে আমরা ওই এলাকা থেকে খবর নিচ্ছি। ওইখানকার ঘটনা বারুইপুরের ঘটনা, একদম পিছনে নারী চক্র আছে, মাদক চক্র আছে, দেখেনি সবাই। এখানকার কি হয়েছে না যে মানুষ সব দেখতে পাচ্ছে। কিন্তু এই সরকারকে যে মানুষ অনেক প্রত্যাশা করে, অনেক আশা করে সরকারকে তারা ক্ষমতা এনেছে, এই সরকার তার প্রত্যাশা মতো কাজ করুক, এটা আমি অন্তরের দাবি করব। লাহেক আলী, যার উস্কানির ফলে বারুইপুরে অশান্তি ঘটে বা যাদের উস্কানির ফলে বারুইপুরে অশান্তি ঘটে, তাদের পাশে আজকে কারা দাঁড়াচ্ছে স্পষ্ট করে বাংলার দর্শকরা দেখে নিন, বুঝে নিন। কয়েকটা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখাবো।
লেফট এদের মধ্যে কিছু লোক রয়েছেন বা লেফটের সঙ্গী সাথী কয়েকজন রয়েছেন, বামপন্থী সঙ্গী সাথী। একবার পোস্টগুলো দেখুন। সায়ন ব্যানার্জি, প্রথমে কার্ডটা দেখাচ্ছি আমি, অনস্ক্রিন নিতে বলবো। প্রথমে কলতান দাশগুপ্তর পোস্ট দেখাচ্ছি, লাহেক আলীর নিঃশর্ত মুক্তি চাই, নিঃশর্ত, কোনো শর্ত চাই না, একদম ছেড়ে দিতে হবে লাহেক আলীকে। উস্কানি দিয়েছে, কি উৎপাটিত করেছে, উস্কানি দিয়েছে, একজন মারা গিয়েছে, নিঃশর্ত মুক্তি দিতে হবে। পরেরটা দেখাবো, এদের মুখোশগুলো খোলা প্রয়োজন। পরের কার পোস্ট রয়েছে, বামেদের তরফে এসএফআই যাদবপুর সম্ভবত নাকি, আচ্ছা সিপিএম এর তরফ থেকে পোস্ট করা হয়েছে সিপিআইএম এর পেজে, লাহেক আলীর নিঃশর্ত মুক্তি চাই। এরা সবাই লাহেক আলীর নিঃশর্ত মুক্তি চাইছে। যে লাহেক আলীর বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ করেছে এর উস্কানির ফলে বারুইপুরে অশান্তি হয়েছে, একটা মৃত্যু হয়েছে গণপিটুনির কারণে, সেই লাহেক আলীকে ছেড়ে দিতে হবে, সরকার কোনো ব্যবস্থা নিতে পারবে না। পরেরটা দীপশিতা ধর দেখাচ্ছি, মানে এই নামগুলো সম্ভবত আপনারা আগে থেকেই গেস করছেন আমরা দেখানোর আগে যে কার কার পোস্ট হতে পারে। দীপশিতা ধর কি লিখছেন, একই কথা লিখছেন যে লাহেক আলীকে, কমরেড লাহেক আলীর নিঃশর্ত মুক্তি, পরপর একই পোস্ট রিপোস্ট হয়েছে বা ডাউনলোড করে পোস্ট হয়েছে, এবং প্রতিবাদ করার আগে ভাবার কথা বলছেন দীপশিখা, অর্থাৎ স্পষ্ট করছে দীপশিতা ধর, অর্থাৎ স্পষ্ট করছেন দীপশিতা যে প্রতিবাদের কারণে লাহেক আলীকে গ্রেফতার করা হয়েছে এবং তার নিঃশর্ত মুক্তি চাই, কোনো রকম তদন্ত তার বিরুদ্ধে চলবে না, কোনো তদন্ত ছাড়াই নিঃশর্তে বিনা কোনো শর্তে লাহেক আলীকে মুক্তি দিতে হবে। পরেরটা সিপিএম এর তরফ থেকে করা হয়েছে পোস্ট, ফ্রি লাহেক আলীকে ছেড়ে দিতে হবে। এসএফআই যাদবপুরে একই পোস্ট করেছে, লাহেক আলীকে ছেড়ে দিতে হবে। এবার মনে পড়ে যাচ্ছে একইভাবে যখন গ্রেফতার হয়েছিল শারজিল ইমাম, যখন গ্রেফতার হয়েছিল অন্যান্য অ্যান্টি ন্যাশনালরা, বিভিন্ন সময় ভারত তেরে টুকরে হোঙ্গে বা আসামকে কেটে বাদ দিয়ে দিতে হবে বা উত্তর পূর্বকে কেটে বাদ দিয়ে দিতে হবে, একইভাবে এইভাবে পরপর বিভিন্ন বাম নেতারা গোটা দেশে, সায়ন ব্যানার্জির পোস্ট দেখতে পাচ্ছেন, বিভিন্ন বাম নেতারা বা বামেদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রোফাইল কিংবা একেবারে অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট করে বলা হয়েছিল শারজিল ইমামকে ছেড়ে দিতে হবে কিংবা অন্যান্য তার সঙ্গে সঙ্গী সাথী যারা ছিল তাদেরকে ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে একটা ন্যারেটিভ। সঙ্গে নওশাদ সিদ্দিকেরও পোস্টটা দেখিয়ে রাখছি, কেন দেখিয়ে রাখছি, একসময় বামেদের সঙ্গে জোট সঙ্গী এবং বারবার বামেদের সঙ্গে যাদের দেখা যায়, এবং অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য তাই জন্য শোনালাম। আপনারা বুঝে নিন লাহেক আলী, শারজিল ইমাম এদেরকে সমর্থন কারা করছে আর কেন করছে আপনারা ভেবে নিন। আজকে এই বিষয়ে ডিবেট। প্রথমেই কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। আজকে ডিবেটের প্রথম প্রশ্ন থেকে আজকের ডিবেটের প্রথম প্রশ্ন, প্রথম অংশ, বাংলাকে অশান্ত করার ষড়যন্ত্র করছে কি বামেরা? কারণ লাহেক আলীর মতো নেতা যারা উস্কানি দিয়ে অশান্তি ঘটিয়েছে, গণপিটুনি ঘটিয়েছে, তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, নিঃশর্ত মুক্তি দেওয়া হয় তদন্ত ছাড়া, তাহলে তারা তো আবার এই ঘটনা ঘটাবে, তাহলে আবার অশান্তি হবে। প্রশ্ন করছি আমি কিশলয়। সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের 1 নম্বর ডিবেট শোতে কিশলয়ের অগ্নিবাণে যারা উপস্থিত রয়েছেন, অব্র সেন বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী আমার সঙ্গে রয়েছেন অনলাইনে, কাশেম আলী রাষ্ট্রবাদী রাজনৈতিক কর্মী আমার সঙ্গে রয়েছেন, নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, বিক্রম ব্যানার্জি আইনজীবী আমার সঙ্গে রয়েছেন অনলাইনের মাধ্যমে, শুভম ব্যানার্জি সিপিআই নেতা রয়েছেন, অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন। প্রথমে আইনের অংশটায় যাই, প্রথমে অরিন্দম আচার্যর কাছে যাচ্ছি। প্রাক্তন পুলিশ কর্তা স্যার, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যা স্থানীয়রা বলছেন, বাইট শোনালাম, স্থানীয়দের বাইট আমি আবার 10 বার শোনাতে পারি, আরও বাইট রয়েছে, লাহেক আলীর উস্কানির ফলে উত্তেজনা ঘটে এবং তার ফলে অশান্তি হয় এবং সেই অশান্তির ফলে একটি গণপিটুনি ঘটে, তাকে কি নিঃশর্ত মুক্তি দেওয়া যায়? বলুন স্যার, 30 সেকেন্ডস। দেখো, প্রথম কথা বলছি যে এভাবে অ্যারেস্ট হয় না, কেউ বলে দিলেও অ্যারেস্ট হয় না। এই যে লাহেক আলী কথাটা বলছে, এটা টাওয়ার লোকেশন, তার ওখান থেকে যে মোবাইল যে করসপন্ডেন্স করেছিল, সিডিআর কল ডিটেলস রিপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজকে তথ্য সোর্স মাধ্যম এবং ওখানকার যারা মানুষ তাদের সাথে আলোচনা করে জানতে পেরেছে যে এ হচ্ছে কি সেই ব্যক্তি যার ইনস্টিগেশনের জন্য আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আজকে যারা এদের বিরুদ্ধে বা পক্ষে বলছেন, গণতান্ত্রিক পথে বলতেই হবে, যা জানতে হবে যে এই যে বক্তব্যটা বলছে কতজন মানুষ সাপোর্ট করে। আমার আজকে মনে পড়ে কিশলয়, তোমাকে একটা বলি, সেটা হচ্ছে আমি তখন নর্থ বেঙ্গল, 5 ফেব্রুয়ারি 2003, নদিয়া ধানতলা আইসবানি গ্রাম বলে একটা গ্রাম আছে, সেইখানে একটা বিয়ে বাড়ির বরযাত্রী যাচ্ছিল, তাদেরকে মহিলাগুলোকে নামিয়ে মাদ্রাসার ভিতরে সারা রাত তাদের সাথে অসভ্যতা এবং ধর্ষণ করেছিল। তারা কারা? তারা হচ্ছে কি সিপিএম এর কর্মী। কেন বলছি আজকে এই কথা? কারণ হচ্ছে কি লোকসভাতে 12/3/2003 আইটেম নাম্বার 13-তে এটা
উত্তাল হয়েছিল। অতএব সিপিএম এর মধ্যে ভালো মানুষ আছে, আমরা যেমন দেখেছি আজকে আমি প্রভাস রায়কে দেখেছি, মিস্টার শৈলেন দাশগুপ্তকে দেখেছি, আবার তপন শুকুরকেও দেখেছি, লক্ষণ শেঠকেও দেখেছি। আজকে যে বারুইপুরে যে ঘটনাটা হয়েছে, যে ছেলেটা ইনোসেন্ট ছেলেটার মৃত্যু হয়েছে, তার জন্য যদি রুট কেউ হয়ে থাকে, এই যে ছেলেটার নাম বলছে সেটা হচ্ছে লাইক আলী। এতে উত্তেজিত করেছে, মানুষকে সংঘবদ্ধ করেছে। যে সমস্ত মানুষগুলো আজকে পঙ্গপালের মতো ছুটে গেছে তাকে বিশ্বাস করে, তোমরা ওকে নেতা বলছো? এ কোনোদিন নেতা হতে পারে? এ হচ্ছে দেশদ্রোহী, এ হচ্ছে শান্তিদ্রোহী, এ হচ্ছে গিয়ে আজকে আমাদের যে বর্তমান সমাজে যে সমস্ত জায়গায় আমরা আজকে প্রতিবাদে সোচ্চার হয়েছি যে মানুষ আমরা মিলেমিশে থাকতে চাই, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছে সেটা 100 ভাগ সত্যি কথা, যে নামের উপর ভিত্তি করে আজকে বিভিন্ন জায়গায় অ্যাকশনগুলো হচ্ছে। স্যার আমি আবার আসছি, আমি 30 সেকেন্ডস করে ওপেনিং রিমার্ক নিয়ে নিই। বিক্রম ব্যানার্জির কাছে যাই। বিক্রম বাবু, আইনজীবী হিসেবে আপনাকে আমি আইনের দিকটা জানতে চাইছি। লাহেক আলীর বিরুদ্ধে অভিযোগ ছিল, স্থানীয়রা অভিযোগ করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে তিনি গ্রেফতার হয়েছেন। তার নিঃশর্ত মুক্তি যারা চাইছে তারা আদৌ কি আইনটা বোঝে, নাকি আসলে নিঃশর্ত মুক্তি চেয়ে তারা দেশ বিরোধীদের সমর্থন করার এক্সাম্পল তুলে ধরছেন? বিক্রম ব্যানার্জি। দেখুন, আমার যেটা আমি দেখে প্রথমত বলে রাখি, যিনি গণপিটুনিতে মারা গেছেন অত্যন্ত দুঃখজনক ঘটনা। প্রপার আইডেন্টিফিকেশন করে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে ধরা উচিত বলে আমি মনে করি। এবার লায়েক বাবুর ব্যাপারে যেটা বেরিয়েছে, আপনি যদি ওনার সোশ্যাল মিডিয়া পেজগুলোতে দেখেন, উনি একটি রাজনৈতিক দলকে ক্রিটিসাইজ করেছেন, সেটা উনি স্পেসিফিক্যালি করেছেন। পুলিশের তদন্তে কি উঠে এসেছে সেটা আমরা জানি না, কেউ অভিযোগ করেছেন কিনা বা এলাকার লোক অভিযোগ করেছেন বলছেন, কিন্তু প্রপারলি যদি আপনারা দেখেন, উনি যেটা পার্টিকুলারলি যেটা মিডিয়ার সামনে বলেছেন, সেটা কোনো একটি রাজনৈতিক দল, তার নাম বলছি না, তাদের উদ্দেশ্যে তিনি কিছু কথা বা মন্তব্য করেছেন। এটা যদি তিনি করে থাকেন তাহলে সেইটার জন্য তার অ্যারেস্ট হওয়াটা আমার মনে হয় না এটা ঠিক হয়েছে। 20টা ধারা দেওয়া হয়েছে স্যার তার বিরুদ্ধে, রেলওয়ে অ্যাক্টের ভিত্তিতে ধারা আছে। স্থানীয়দের অভিযোগ যেমন রয়েছে, তেমনি পুলিশের কাছে অন্যান্য এভিডেন্স রয়েছে, সেটা আজকে আদালতে আপনি আরো ভালো বুঝবেন। আজকে আদালতে পুলিশের আইনজীবী, হ্যাঁ, সরকারের আইনজীবী জানিয়েছেন যে এভিডেন্স রয়েছে। শুনুন, যারা করেছে তারা দোষী হিসাবে চিহ্নিত হবে, এটা ঠিক, তাদের চিহ্নিত হওয়া উচিত, তাদের পানিশমেন্ট হওয়া উচিত। এবার লায়েক আলীর ব্যাপারে যেটা হচ্ছে, তিনি এটা স্পেসিফিক্যালি করেছেন কিনা সেইটা কিন্তু পুলিশকে তদন্তে প্রমাণ করতে হবে। আমাদের কাছে যেটা উঠে এসেছে, আমি তার ভিত্তিতে বলছি যে ওনার যে ভিডিও ক্লিপিংস যেটা বাজারে বেরিয়েছে, সেই ক্লিপিংস এর মধ্যে কিন্তু তিনি আপনি কিন্তু ওস্কানি কিছু পাবেন না, বরং তিনি একটি রাজনৈতিক দলকে ক্রিটিসাইজ করেছেন বলে সেই ক্লিপিংস গুলো উঠে এসেছে, বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারাও দেখতে পারেন। যদি সেটার ভিত্তিতে কাউকে নেওয়া হয় তাহলে এটা রাজনীতিকরণ হয়ে গেল। আর যদি সেটার ভিত্তিতে না নেওয়া হয়ে থাকে, ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে সেরকম ধরনের কোনো প্রমাণ থেকে থাকে, তাহলে ইনভেস্টিগেশনের মতন চলবে। এইটা হচ্ছিল আমার বক্তব্য আইনে। হ্যাঁ, যার বিরুদ্ধে 20টা ধারা রয়েছে, রেলওয়ে অ্যাক্ট রয়েছে, রেলওয়ে অ্যাক্টের অন্তর্গত অশান্তি সৃষ্টি করা, রেলওয়ে লাইন উপড়ে ফেলা এবং উস্কানি দিয়ে গণপিটুনি ঘটানোর মতো অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে, স্থানীয়রা যেমন করেছেন তেমনই সেই ধারাগুলো দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে স্যার, আপনি বলছেন যে যদি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ক্লিপের ওপর ভিত্তিতে যদি তাকে ধরা হয়ে থাকে তাহলে ভুল, কিন্তু আপনিও জানেন, আশা করি আমিও বুঝি, যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ক্লিপের উপর ভিত্তি করে নিশ্চয়ই তাকে অ্যারেস্ট করা হয়নি, তাই না? অরিন্দম স্যার বলুন। হ্যাঁ, নিশ্চয়ই। সোশ্যাল মিডিয়া কেউ যদি একটা বক্তব্য বলে দিল, সাথে সাথে অ্যারেস্ট করে দিলে হয় না। কারণ কি, রংফুল কনফাইনমেন্ট এবং রংফুল চার্জের এগেইনস্টে পুলিশের এগেইনস্টে আসবে। কিন্তু বিগত কয়েকদিন ধরে সারা বারুইপুরে যে জিনিসটা স্প্রেড আউট হয়েছে, পুলিশ যদি আজকে অন্যায় করে ধরে থাকে তার এগেইনস্টে অ্যাকশন হবে। কিন্তু আজকে যে সেকশনগুলো দিয়েছে, ব্যারিকেড করে দেওয়া, আজকে বিভিন্ন জায়গায় আজকে রেল পর্যন্ত যে মানুষগুলো গেল, কার জন্য গেল? এই ছেলেটি নাকি আজকে ইনস্টিগেশন করেছে। এটা যদি সত্য হয়ে থাকে, আবার বলছি, পুলিশ যদি করে ক্রেডিটেবল ইনফরমেশন না হলে এতগুলো সেকশন হয় না। যদি হয়ে থাকে তাহলে পুলিশের এগেইনস্টে কিন্তু আজকে তার বিরুদ্ধে কিন্তু আজকে অ্যাকশন হবে। ঠিক, অব্রর কাছে যাই, তারপর শুভম এবং প্রত্যেকের কাছে যাচ্ছি। অব্র, আমার প্রশ্ন হচ্ছে, যেটা বিক্রম ব্যানার্জি বলছিলেন যে একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে বলার কারণে যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে ভুল, বা অন্য কোনো কারণে যদি অ্যারেস্ট হয়ে থাকে, যদি সত্যি এভিডেন্স থাকে তাহলে ঠিক। তো এই ডবল ন্যারেটিভটা আমি বুঝতে পারছি না। আমার কাছে স্পষ্ট হচ্ছে, যারা ওখানে থাকেন তারা বলছেন লাহেক আলীর বক্তব্যের কারণে একজনের গণপিটুনিতে মৃত্যু হয়েছে। এর চেয়ে বড় অভিযোগ, এটা খুনের অভিযোগের সম, এর চেয়ে বড় অভিযোগ আর কি হতে পারে? 30 সেকেন্ড। দেখুন, বিক্রম দা একজন স্বনামধন্য আইনজীবী, আমি বিক্রম দাকে বিক্রম বাবু বলতে পারি, কিন্তু বিক্রম দা যেরকম ভাবে লাহেক আলীকে লাহেক বাবু বললেন, আমি লাহেক আলীর জন্য এই বাবু শব্দটা ব্যবহার করতে পারছি না। আমি বলছি, যদি কোনো ক্রিমিনালের নাম মুসলমান নাম হয়, সেটা হয়ে যায়
ধর্ম নিরপেক্ষ ক্রাইম, সেখানে কোনো সাম্প্রদায়িকতা আসে না। কিন্তু যখনই কোনো অ্যাকিউজডের নাম হিন্দু হয় তখন সেটা হয়ে যায় সাম্প্রদায়িক উস্কানিমূলক একটা জায়গা তৈরি করার একটা সুন্দর চান্স। লাহেক আলী কি করেছে আমরা একাধিক ভিডিও দেখেছি, ও ওখানে হিন্দু মুসলমানের মধ্যে ও দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল, একাধিক বক্তব্য রেখেছে, বিভিন্ন পোর্টালে ওর বক্তব্য উঠে এসছে, আমরা প্রত্যেকে ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সে বক্তব্য দেখেছি। এবং তার ফলে কি হলো, পুলিশকে মার খেতে হলো, পুলিশের গাড়ি ভাঙচুর হলো, রেল লাইন অবরোধ হলো, রেল লাইনে ভাঙচুর হলো, এবং খালি সেখানেই থামেনি। ইন্দ্রজিৎ মণ্ডল বলে একজন নির্দোষ ব্যক্তি ও বাড়িতে ঘুমাচ্ছিল জানতে পাচ্ছি আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে, ওকে বাড়ি থেকে টেনে হিসেবে বের করে পিটিয়ে খুন করা হয়েছে। এবং তার কয়েকদিন পরেও এই বারুইপুরের বুকে প্রসেনজিৎ বিশ্বাস নামক একটি ছেলের গলার নলি কেটে খুন করা হয়েছে। আমি বলছি কবির মোল্লা নামক একজন তো অ্যারেস্ট হয়েছে ওই গণধর্ষণের ক্রাইমে। বিক্রম বাবু হাত তুলবে, কিন্তু লাহেক বাবুর সমর্থনে কোটানকুট বাবুর সমর্থনে যেন কথাটা বলেন। আমি বলছি দাদা কবির মোল্লা অ্যারেস্ট হয়েছে এই গণধর্ষণের ক্রাইমে, তাহলে সাম্প্রদায়িক অ্যাঙ্গেল যারা আনলো তারা কত বড় ক্রিমিনাল। বিক্রম বাবুর অডিও বিকৃত মনুষ্য, এটা আমাকে কাইন্ডলি বলতে দিন। আমি বলতে চাইছি যেটা শুনুন। আমি একটা কথা পরিষ্কার বলছি যে দর্শক বন্ধুরা আপনারা ঠিক করবেন এই বিকৃত মনস্ক বামেরা আর কিসের বাচ্চা, কিন্তু আমি একটা কথা ক্যাটাগরিক্যালি বলছি, এরা এক একজন গোয়েবেলসের বাচ্চা। গোয়েবেলসের থিওরি ছিল একটা মিথ্যে কথা 100 জন মিলে 100 বার করে বলবো, আর সেটা সেই জিনিসটা এস্টাবলিশ করে বিক্রম কি বলছে? বিক্রম সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে এবং তার সাথে আপনি একটা মেইন জায়গায় বিক্রম বাবু কি আপনি বলছেন সোশ্যাল মিডিয়াতে যতগুলো বেরিয়েছে, সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে কেন আছেন বিক্রম বাবু? অভিযোগগুলো দেখুন, ধারাগুলো দেখুন, আপনি তো আইনজীবী। সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল হচ্ছে তার জন্য ভিত্তি করে অ্যারেস্ট হয়ে গেছেন, আপনি বলছেন কি করে? একটি রাজনৈতিক দলের ইচ্ছা করে বলছেন বিক্রম বাবু? রাজনৈতিক দল নয়, সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য নামে বলেছে। সোশ্যাল মিডিয়াতে যেটা বেরিয়েছে পুলিশ ইনভেস্টিগেশন রিপোর্টে, দেখুন দাদা আপনি সোশ্যাল মিডিয়াতে যেগুলো বেরিয়েছে, যে কথাগুলো বলেছে সেখানে কিন্তু এই ধরনের কথা নেই। আরে আপনি যেটা দেখেছেন সেখানে নেই, স্থানীয়রা বলছেন। স্যার আমি বাইটগুলো আবার প্লে করব যে লাহেক আলীর উস্কানির ফলে একজনের গণপিটুনিতে মৃত্যু হয়েছে। আমি কোন ভিডিও দেখেছেন? আমি শুভমের কাছে যাই। শুভম আবারও বলছি, স্থানীয়রা যদি কমপ্লেন করে সেটা পুলিশকে ইনভেস্টিগেশন করে প্রপারলি এটাকে এস্টাবলিশ করতে হবে। স্যার এস্টাবলিশ করবেন আপনি কি করে বলছেন? লাহেকের বিরুদ্ধে আমি ধারাগুলো জানাচ্ছি। লাহেকের বিরুদ্ধে 61(2) অপরাধমূলক ষড়যন্ত্র, শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। 103(2) গণপিটুনিতে হত্যা। সেকশন পুলিশ যা খুশি চাপিয়ে দিতে পারে। সেকশন যে কারণে এগেইনস্টে পুলিশ যা খুশি চাপিয়ে দিতে পারে। আপনার কি এমন নয় যে যত খুশি ক্রাইম করুক আপনাকে ডিফেন্ড করতে হবে? শুভম আমার কথা হচ্ছে যার বিরুদ্ধে আমার ধারাগুলো আমার হাতে রয়েছে এবং অনেক ধারা এমন রয়েছে যার ফলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, সেই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে এবং বামেদের বিভিন্ন পোস্টে দেখা যাচ্ছে তার নিঃশর্ত মুক্তি চাই, কোনো শর্ত ছাড়া ছেড়ে দেবে, এমনি ছেড়ে দেবে, তদন্ত ছাড়া, শর্ত ছাড়া ছেড়ে দেবে, সে আবার গিয়ে আবার অশান্তি করবে। 30 সেকেন্ড শুভম, 30 সেকেন্ড। প্রথম কথা হচ্ছে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত বা প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী যে সময় প্রবাহ ওই দিন ঘটেছিল সেটার যদি আমরা ঘটনা প্রবাহটা দেখি তাহলে সকাল 6:30 নাগাদ ওই মেয়েটির দেহ উদ্ধার, 7টার সময় প্রভাস মণ্ডল, ইন্দ্রজিৎ মণ্ডল, আনন্দ সর্দারকে ওই ফাঁড়ির পুলিশ তারা আটক করে। 8টার সময় ইন্দ্রজিৎ মণ্ডল সহ বাকিরা ছাড়া পায়। ইন্দ্রজিৎ মণ্ডল 8টার সময় বাড়ি ফিরে আসে। 8:30টার সময় ওই উত্তেজিত জনতা বা ওই মব তাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করে। 9টা থেকে 10টার মধ্যে তার মৃত্যু হয় এবং সমস্ত ওখানকার যে কটা সিসিটিভি ফুটেজ আছে সেইগুলোতে দেখা গেছে এক ঘন্টারও পরে আমি বলছি এই টাইমলাইনটা আপনি কিসের ভিত্তিতে বলছেন? পৌঁছেছে কিসের ভিত্তিতে বলছেন? আমরা ভিডিও দেখেছি, আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখেছি, প্রভাস মণ্ডলকে একদম প্যান করে টানতে টানতে নিয়ে গেছিল একজন বিজেপির লোক, আজকে ইন্দ্রজিৎ মণ্ডল আর এই বাংলা মিথ্যাচার করে যাচ্ছে। আচ্ছা উনি শেষ করেন, শেষ করুন।
আমি বলছি লাহেক আলীর মৃত্যুর জন্য যদি কোনো ঘটনা লাহেক আলীর দায়ী মৃত্যুর হয়ে জন্য থাকে, না, ওনার এখনো পর্যন্ত হয়নি। ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর জন্য হ্যাঁ, যদি লাহেক আলীর এখনো মৃত্যু ইন্দ্রজিৎ হয়নি, উনি যদি মণ্ডলের পুলিশের মৃত্যুর জন্য কাস্টাডি থেকে পালাতে যদি- যায় তাহলে আমি জানি না যদি কি হবে। কোনো ঘটনা দায়ী হয়ে থাকে হ্যাঁ। সেটা হচ্ছে ওই ফাঁড়ির পুলিশ যারা 8টার সময় তাদেরকে ছেড়ে দিয়েছিল এবং ছেড়ে দেওয়ার পরে জনতা উত্তেজিত হয়, জনতা উত্তেজিত হয়েছে ওই ঘটনার পরে। পরিষ্কার বলছি, এই মিথ্যাচার, এই নোংরামো বাংলা করে চলেছে। না, এক সেকেন্ড শুভম, চেঁচিয়ে বলে লাভ নেই। শুভম, এক সেকেন্ড। শুভম, এক সেকেন্ড। কোন ভিডিওগ্রাফিক এভিডেন্স? কোন ভিডিওগ্রাফিক এভিডেন্স? তুমি দেখাও ভিডিওটা, কি আছে দেখাও, কি আছে দেখাও। আমারও চেষ্টা করেছে। হলো। এবার আমি হোল্ড করাবো, এক সেকেন্ড। হোল্ড করাবো, হলো। লাহেক আলী উস্কানি দিয়েছে, তাই জন্য তার এক সেকেন্ড হলো শুভম হলো, আপনাকে বলতে দিলাম লাহেক আলী, এক সেকেন্ড টানা বলতে দিলাম স্যার, এক সেকেন্ড। আরে এত চেঁচিয়ে লাভ নেই, আমি কাসেমদার কাছে যাই, কাসেমদা এক সেকেন্ড। আরে ভাই, বামেদের পোস্টে একজন দাঙ্গাবাজকে সাপোর্ট করা হচ্ছে। এক সেকেন্ড, আমি কাসেমদার কাছে যাই। কাসেমদা, লাহেক আলীর মতো একজন ব্যক্তি যার উস্কানির ফলে গোটা বারুইপুর অশান্ত হয় এবং ট্রেন লাইন পর্যন্ত উপড়ে যায়, সেই ধারাগুলো রয়েছে, গণপিটুনিতে মৃত্যু হয়, তাকে সাপোর্ট করা, তারাও কি দেশদ্রোহী নয়? বলুন। সর্বপ্রথমে মহামহিম মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ জানাবো। তিনি জাত ধর্ম সমস্ত সব কিছুর ঊর্ধ্বে উঠে তিনি রাজধর্ম পালন করেছেন। তিনি বারুইপুরে গেছেন, বলেছেন পুলিশের সঙ্গে একাধিকবার তিনি কথা বলেছেন, তিনি বলেছেন পরিবারের সাথে কথা বলেছেন, ভিকটিম পরিবার বলেছেন যে আপনি যখন আছেন আপনি আমাদের ভরসার স্থল, আপনার সাথে আমরা আছি, সরকার যেভাবে এ করবে। আমরা দেখেছিলাম মূল অভিযুক্ত সে পুলিশের গুলি বা বন্দুক নিয়ে পালিয়ে যাওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। কিন্তু এই লায়েক আলীদের আমরা দেখেছি, লায়েক আলী ওখানে হঠাৎ করে হিন্দু মুসলমানের তাস খেলে দিল। হিন্দু মুসলমানের তাস বলতে কি, আমাদের কি কাজ এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে রেল লাইনের পাটি উড়িয়ে দেবে, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেবে, পুলিশের গাড়ি ভাঙচুর করবে? শুনুন না, বলতে দিন, ভদ্রতা রাখুন। লায়েক আলীরা করেছে, আমি বলছি লায়েক আলীকে কোমরে দড়ি বেঁধে বারুইপুরের মাটিতে ঘোরানো উচিত। সেটা ফ্যাসিবাদীরা করতেই পারে, ওই বাংলা নয়, সেটা ফ্যাসিবাদীরা করতেই পারে। 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেনি সেটা বলবেন না। বলছি তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা নয়। জাহাঙ্গীর লাহেক আলীর মতো ক্রিমিনালকে কোমরে দড়ি পরালে শুভমের চোখে জল পড়ে, শুভম তাদের ফ্যাসিবাদী বলে। জাহাঙ্গীর লাহেক আলীর মতো দুষ্কৃতীদের কোমরে দড়ি পড়লে কেন শুভমের চোখে জল পড়ে? কারণ শুভম এবং শুভমদের পার্টি হচ্ছে জাহাঙ্গীরের সাপোর্টার, জেহাদিদের সাপোর্টার। বলতে দিন, একটাই শুভমদার জন্য বলবো, হতে পারে সিঙ্গুর, হতে পারে নন্দীগ্রাম, দেশ বিরোধীদের একটাই পরিচয়, দেশ বিরোধীদের একটাই নাম, তারা সব সময় অতি বাম। যাবে তুমি যত দূর, আমরা আছি তত দূর। তবে একটাই কথা মনে রেখো, এই বাংলার শেষ অত্যাচারের নাম দেশ বিরোধী কোন রাজনৈতিক দল থাকলে সেটা বিজেপি, সেটা আরএসএস। মণিশঙ্কর দা, তারপর আমি নীলাদ্রিদার কাছে আসি। কাসেমদা, মণিশঙ্কর দা, আমার প্রশ্ন হচ্ছে একদম সিম্পল, কথা উঠে আসছে যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে রাজনৈতিক দলের বিরুদ্ধে বলেছে বলে লাহেক আলীর বিরুদ্ধে এত অভিযোগ দিয়ে ভেতরে ওকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো, অভিযোগ করে দেওয়া হলো। 20টা ধারা, 10টা ধারা, রেলওয়ে অ্যাক্টের ধারা, বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠে আসার বাইট, এভিডেন্স, এই সমস্ত কিছু এমনি একজনকে অ্যারেস্ট করে রাখা যায় জেলের মধ্যে? আদালত রয়েছে, আদালতে তার বেল পেয়ে যাওয়ার কথা, উচ্চ আদালত রয়েছে, এরকম করে পুলিশ একটা অ্যারেস্ট বেসলেস ভাবে করতে পারে? মণিশঙ্কর দা, আপনি একজন আইনজীবী, একদম স্পেসিফিক ভাবে বলুন, 30 সেকেন্ডস। দেখো কিশোরলয়, মানে আগে তো সিআরপিসি, আইপিসি এভিডেন্স যেগুলো ছিল, তার পরবর্তীকালে বিএনএস, বিএনএসএস এইসবগুলো এলো।
এখন ব্যাপারটা হচ্ছে যে কোনো অফেন্স আছে যে অফেন্সটাতে একটা প্রিলিমিনারি ইনকোয়ারি করার পরে ডিটেক্ট করা হয় যে তিনি কোনো অফেন্স করেছে কি করেনি, তারপরে দরকার হলে তাকে অ্যারেস্টও করা হয়, যেমন 35 নোটিশটা। কিন্তু সেটা হচ্ছে যে যদি কোনো শাস্তি 7 বছরের মধ্যে হয়, 7 বছরের উপরের যে অফেন্সগুলো আছে পুলিশ উইদাউট এনি ওয়ারেন্ট তার অ্যারেস্ট করতে পারে। এখন শুভমরা যেভাবে মানে সাজিয়ে বলছে যে কে কি করেছিল না করেছিল আমার জানা নেই, আমি দেখতে পাচ্ছি পুলিশ কতগুলো মানে ধারা দিয়ে তাকে অ্যারেস্ট করেছে। এখন কথা হচ্ছে যদি সরাসরি ওর যুক্ত নাও থাকে, যদি মার্ডারটা নাও করে থাকে, কেউ যদি একটা ইনস্টিগেশনও করে সেটাও অফেন্স অফ অ্যাবেটমেন্টের মধ্যে পড়ে। আমার কথা হচ্ছে যে যদি অ্যারেস্ট করেই থাকে এই পুরোপুরি পেপারগুলো স্ক্রুটিনাইজ হবে কোর্টে, কোর্ট যখন মনে করবে যে না তাই সে কোনোভাবেই এটার সঙ্গে যুক্ত নয় কোর্ট তাকে ছেড়ে দেবে। কিন্তু প্রাইমা ফেসি যদি এতগুলো সেকশন কারো বিরুদ্ধে হয়ে থাকে তাহলে সেইখান থেকে অ্যারেস্টটা যে করেছে সেটা আমি এখনই এটা অন্যায় বলতে পারবো না, কারণ এইটা সম্পর্কে তো আমার জানার কথা নয়, এটা পুলিশ ইনভেস্টিগেশন করবে। কিন্তু আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে দিকে দিকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি একটা কথা বলছি শেষে, যে কোনো জায়গায় পুলিশ বলছে দেখুন আমাদেরকে এখন ওই বিচারটা করার কোনো অপশনই নেই, কেউ এলো সঙ্গে সঙ্গে যদি আমি তার এফআইআরটা না করি তাহলে আমার হয়তো চাকরিটার ক্ষেত্রে খুব অসুবিধা হতে পারে। আরও কিছুদিন দেখি সরকারটা কিভাবে আমাদেরকে ট্রিট করে। আদারওয়াইজ যে কোনো আমার কাছে অ্যাপ্লিকেশন এলে আমরা সঙ্গে সঙ্গে এফআইআর করে দিচ্ছি, সে কি ধরনের মানুষ কি ধরনের রেপুটেশন আছে এটা দেখছি না। ফলে আমি বলছি ভালো, কিন্তু আমি বলছি না অন্যায় হয়েছে, আমি কিন্তু বিরুদ্ধে বললাম না অব্র, আমি বলছি একদম ঠিক করেছে, অ্যারেস্ট হয়েছে, তার ইনভেস্টিগেশন হবে। কিন্তু আমি বলছি গুন্ডা দমন আইনটা শুধুমাত্র যারা বিজেপি করে না তাদের জন্য যাতে না হয়, সবার জন্য যাতে প্রয়োগ করা হয়, এইটাই আমার অনুরোধ থাকবে। গুন্ডা দমন আইন তো সবে শুরু হলো স্যার, আর এটা কোথা থেকে এলো? বড়পুর নিয়ে কথা বলছি। হ্যাঁ, আমি নীলাদ্রি ব্যানার্জির কাছে আসি। নীলাদ্রি ব্যানার্জি, আমার কথা হচ্ছে দেখতে হাস্যকর লাগে যখন বামপন্থীরা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে কথা বলে, যে বামপন্থীরা সাধুদের ধরে জ্বালিয়ে দেওয়ার মতো ইতিহাস করে গিয়েছে, মাটিতে পুঁতে এমন জায়গা তৈরি করেছে মাটি খুললে কঙ্কাল বেরিয়ে আসে, কঙ্কাল বেরিয়ে আসে। কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? 15 বছরের শাসন ছিল, আপনি ডিবেটটা নষ্ট করবেন না স্যার, ডিবেটটা নষ্ট করবেন না। ধানতলা, বনতলা, মরিচঝাপি, তাপসী বালি, নন্দীগ্রাম, এক সেকেন্ড, নীলাদ্রি দা বলবেন, প্রমাণ দিচ্ছি। ফ্যাসিস্টদের আমলে আমি তখন খুব ছোট, এখনো কঙ্কাল নীলাদ্রিদা বালিগঞ্জে থাকতাম, তখন বিজন সেতুর ওপর কিছু আনন্দমার্গের সন্ন্যাসীদের বামেরা জীবন্ত জ্বালিয়ে দিয়েছিল, বাম নেতা এখনো তার শাস্তি পাননি। এটা প্রমাণ, আরো প্রমাণ চাইলে আরো দিয়ে দেবো, সেটা কথা নয়। কিন্তু নাম কি দরকার? শেষ করতে দিন। আমার কথা হচ্ছে বামেদের কৌশলটা কিশোরে বুঝতে হবে। তৃণমূল দলটা তো কর্পূরের মতো উবে যাচ্ছে, আর বামেরা একসময় কংগ্রেসের সাথে জোট করেছিল, এখন নতুন একটা জোট করেছে জিহাদিদের সাথে, যে জিহাদিরা তৃণমূলের সাথে ছিল। তাদের লক্ষ্য হচ্ছে বাংলায় কালচারাল মার্কসিজমের প্রয়োগ, এবং এর মাধ্যমে যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জাতীয়তাবাদী সংগঠন আছে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপির মতো, এদের দাগিয়ে দাও কিভাবে? ইসলাম বিরোধী বলে এদের দাগিয়ে দিয়ে মুসলিম ভোটটাকে নিজেদের দিকে নিয়ে এসো, পরবর্তীকালে হিন্দু মুসলিম বিভাজন তৈরি করে ভারতবর্ষকে আবার ভাগ করার চেষ্টা করা। দেশ ভাগ এক সময় বামেরা সমর্থন করেছিল মুসলিম দিকের পাশে দাঁড়িয়ে, আজকের বামেরা আবার ভারতবর্ষকে ভাগ করতে চাইছে জিন্নার আনফিনিশড এজেন্ডাকে ফিনিশ করার জন্য। তাদের লড়াই শুধু বিজেপির জন্য নয়, তারা দেশেরও বিরোধী, তাদের লড়াই ভারতবর্ষের বিরুদ্ধে। যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি অন্যতম মন্ত্রী, পাকিস্তান প্রস্তাব পাস হয়েছিল 1940-এ, আর শ্যামাপ্রসাদ হক মুখার্জি মন্ত্রিসভা করেছিলেন 1941-এ। একেবারে মিথ্যে ইতিহাস। 1940 সালে লাহোরে পাকিস্তান প্রস্তাব পাস হয়। বামেদের ফজলুল হকের মন্ত্রিসভা শ্যামাপ্রসাদ ছিলেন কি ছিলেন না? আমাকে একবার ফুল স্ক্রিনে ফেলাতে বলবো। সমর্থন করেছিলেন, তিনি
দেশভাগকে আমি সমর্থন আসি। করেছিলেন। এক সেকেন্ড নীলাদ্রিদা, নেতা জ্যোতিবাবু। আমি আমাকে একবার এক সেকেন্ড নীলাদ্রিদা আমি থামাবো। আমি একটি ইতিহাস বইয়ের একটি অংশ পড়ে শোনাতে চাই। আমি 1 মিনিট সময় নেব, নিয়ে ডিবেটের পরের অংশে যাব। ইতিহাস বইটার নাম আমি বলবো না, কারণ তার মধ্যে ব্র্যান্ড আছে, ব্র্যান্ড নেমের নাম আমরা বলতে পারি না, কিন্তু ইতিহাস বইয়ের অংশটা আমি পড়ে শোনাচ্ছি। অগস্ট 1942-তে যখন কংগ্রেস কুইট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ করে, ইংরেজিতে লেখা রয়েছে, আমি ট্রান্সলেট করছি, তখন দ্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া রিফিউজ টু সাপোর্ট করে না। দ্য সিপিআই ওয়াজ ফলোয়িং মস্কোজ লাইন অ্যাট দ্য টাইম। দ্য সোভিয়েত ইউনিয়ন, মানে সেই সময় মস্কো চেয়েছিল যে কোনোভাবেই ইম্পেরিয়াল ফোর্স বা ব্রিটিশদের বিরুদ্ধে যদি মানে কুইট ইন্ডিয়া মুভমেন্ট যদি হয়, তাহলে কি হবে, ব্রিটিশদের বিরুদ্ধে একটি ফোর্স কাজ করবে, যেটা সেই সময় করা কোনো মতেই মস্কোর পক্ষে সাপোর্টিভ ছিল না। সেই কারণে দ্য সোভিয়েত ইউনিয়ন ওয়াজ ফাইটিং নাজি জার্মানি ইন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড ওয়ান্টেড ব্রিটেন টু রিমেন স্ট্রং। সেই জন্য সিপিআই কুইট ইন্ডিয়া মুভমেন্টে অংশগ্রহণ করেনি সেই সময়। আমি আরও একটা অংশ পড়ে শোনাচ্ছি, অর্থাৎ সিপিআই ভারত বিরোধী একটি স্টান্স নিয়েছিল 1942। দ্য কমিউনিস্ট পার্টি নট অনলি সাপোর্টেড the Muslim League but gave its own people like Sajjad Zahir, Abdullah Malik and Danial Latifi. সিপিআই নিজেদের নেতাদের মুসলিম লীগকে দিয়েছিল ধার, যাতে মুসলিম লীগ নিজেদের ভারত বিরোধী এজেন্ডা বা ভারত ভাগ করার এজেন্ডা এগিয়ে নিয়ে যেতে পারে। সিপিআই লিডার্স such as পিসি জোশী and সাজ্জাদ জাহির ওপেনলি এন্ডোর্স মুসলিম লীগ। সেই সময় মুসলিম লীগকে পিসি জোশী এবং সাজ্জাদ জাহির সাপোর্ট করেছিল, এবং জোশী জিন্নাকে দ্য ফ্রিডম লাভিং লিগ মাসেস লিডার বলেছিল, অর্থাৎ তিনি স্বাধীনতা সংগ্রামী এবং তিনি একজন মাস লিডার। পিসি জোশী এই কথা বলেছিল। অন দ্য গ্রাউন্ড সিপিআই ক্যাডার্স, যারা সিপিআই এর ক্যাডার ছিল সেই সময়, তারা ওপেনলি ওয়ার্কড অ্যালংসাইড লিগ অ্যাক্টিভিস্ট, মুসলিম লীগের অ্যাক্টিভিস্টদের সঙ্গে কাজ করেছিল, নেমে প্রতিবাদ করেছিল। পাকিস্তান যাতে ফর্ম করা হয় সেই সময় তারা সাপোর্ট করেছিল। মুখ্যমন্ত্রী সরাসরি বক্তব্য আসছে, আমি সেই বক্তব্যে যাব। শিক্ষা ব্যবস্থায় কেন্দ্র এবং রাজ্যের উভয়ের সমান দায়িত্ব থাকে। আমরা এখানে ভালো মিটিং করেছি, ধর্মেন্দ্র প্রধানজির আসার কথা ছিল, সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদারের থাকার কথা ছিল, ডক্টর সুকান্ত মজুমদার ছিলেন। দিল্লি থেকে 8 জন হাই লেভেল অফিসার এসেছিলেন। আমরা ন্যাশনাল এডুকেশন পলিসিতে যুক্ত হয়েছি, আমরা পিএমসিতে যুক্ত হয়েছি, আমরা ভারত সরকারের বিগত 3 বছরের সরকারি নীতি না মানার ফলে তারা বিগত সরকার অর্থ নেয়নি, ভারত সরকার দিতে চাইলেও দিতে পারেনি। আগামী 1 সপ্তাহের মধ্যে এই অর্থবর্ষে গ্র্যান্টও আমরা পাব। সবগুলো কম্পোনেন্ট নিয়ে, সবগুলো ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিদ্যার্থী অর্থাৎ ছাত্রছাত্রীদের কিভাবে আধুনিক শিক্ষা দেওয়া যায়, বেসরকারি শিক্ষা ব্যবস্থার উপর যাতে নির্ভরশীল না হয়, কি করে ছাত্র শিক্ষক শিক্ষিকার রেশিও ঠিক রাখা যায়, কি করে শিক্ষক অধ্যাপক নিয়োগকে রাজনীতি মুক্ত করে অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে মেধার ভিত্তিতে নিয়োগ করা যায়, বিশেষ করে বিদ্যা মন্দিরগুলোকে কি করে আধুনিক মানের করা যায়, সব পয়েন্ট নিয়ে ইন ডিটেলসে আলোচনা হয়েছে। ইমিডিয়েট যেটা বিদ্যালয়গুলো পাবে, অর্থাৎ প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলের ক্ষেত্রে কম্পোজিট গ্র্যান্ট, যেটা 3 বছর ধরে তারা পায়নি আগের সরকারের ভুল নীতির জন্য, আমরা 81,000 বিদ্যালয়ে টার্গেট নিয়েছি। সব জায়গায় গ্যাসে মিড ডে মিল রান্না হবে, সব জায়গায় পর্যায়ক্রমে সোলার প্যানেল হবে, সব জায়গায় অত্যন্ত পরিচ্ছন্ন শৌচালয় থাকবে, সব জায়গায় আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জল থাকবে, সব বাচ্চারা ভালো খাওয়া মানে প্লেটে, থালাতে, ইউটেন্সিলে খাওয়া দাওয়া করবে, পরিচ্ছন্ন একটা হাইজেনিক পরিবেশ তৈরি হবে। এবং রাঢ়বঙ্গ দিয়ে শুরু হচ্ছে, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে যে বিদ্যালয়গুলোতে এখনো ফ্যান লাগানো হয়নি, গরমে বাচ্চারা কষ্ট পান, সেই ফ্যান লাগানো। আমি সাজেস্ট করেছি বালিকা বিদ্যালয়গুলিতে এবং ছাত্রছাত্রী অর্থাৎ কোয়েড স্কুল কলেজগুলিতে আমাদের ছাত্রীদের, বালিকাদের, কন্যাদের, বোনেদের জন্য স্যানিটারি ভেন্ডিং মেশিন, ন্যাপকিন মেশিন, সেটা চালু করার
ব্যবস্থা, অ্যাকোয়াগার্ড দেওয়ার ব্যবস্থা, একটা সুন্দর পরিবেশ তৈরি করা, এবং আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ইউনিভার্সিটি আমরা যতগুলো এনওসি দিয়েছি তারা ফাংশন করছে, আগে ইন্সপেকশন হবে, ইন্সপেকশন করার পরে তারা যদি যথাযথভাবে চলে এবং তাদের ফিস যদি নিয়ন্ত্রিত থাকে সেক্ষেত্রেই তাদেরকে আগামী দিনে ছাড়পত্র বা অনুমোদন দেওয়া হবে। শিক্ষাকে আমরা পণ্য করতে দেব না। আর ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত এই শিক্ষাকে আমরা উচ্চমানের শিক্ষায় নিয়ে যাব এবং শিক্ষার যে নতুন আইন আছে তাকেও চেঞ্জ করার জন্য শিক্ষামন্ত্রীকে বলেছি আমি, প্রধান সচিবকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভার আগামী অধিবেশনে বিল আনতে, যাতে গার্ডিয়ানদের মধ্য থেকেই আগামী দিনে বিদ্যালয় পরিচালনার জন্য চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান দায়িত্ব গার্ডিয়ানের ভারতবর্ষের সব রাজ্যে আছে। 21টা বিজেপি এনডিএ রুল স্টেটে আছে, এই রাজ্যে এগুলো করেনি। বলতে গেলে অনেক সময় লাগবে। খুব ভালো ডিসকাশন হয়েছে, আর অনেকে সোশ্যাল মিডিয়াতে খুব কবে রিক্রুটমেন্ট, কবে কি এসব নিয়ে বলছেন। আপনাদের জেনে রাখা দরকার আছে, এই জটটা পাকিয়েছিল আগের সরকার ওবিসি কে কেন্দ্র করে। আমরা কি করেছি, আমরা ওবিসির যে ভুল নীতি ছিল বিগত সরকারের, বিধানসভায় আইন এনে ওবিসিটাকে আমরা প্রথম ঠিক করেছি। বিধানসভা আইন আনলে হবে না, সুপ্রিম কোর্টে গেছিল বিগত রাজ্য সরকার। আজকে সুপ্রিম কোর্টের সামার খুলেছে 8ই জুলাই, আজকে মেনশন করা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার ওবিসি মামলার ক্ষেত্রে বেরিয়ে আসবে, এক্সিট করবে। তার ফলে যে 6000-এর পরীক্ষা আপনার মৌখিক হয়ে গেছে, বাকি যে 6000-এর মৌখিক বাকি আছে সেটাও হয়ে যাবে। আর আমরা সংকল্পপত্রে দেওয়া কথা অনুযায়ী কোনো রাজনৈতিক লোক নিয়োগ প্রক্রিয়াতে থাকবে না। দূষণ নারিয়ালার মতো চিফ সেক্রেটারি র্যাঙ্কের অফিসারকে আমরা প্রশাসক করেছি, চেয়ারম্যান করেছি। আপনারা শুনলে খুশি হবেন, তিনি আজকে 4 জন নিয়ে নিয়েছেন। এই সরকার স্বচ্ছতার সঙ্গে, মেধার সঙ্গে SC ST OBC WS PH রোস্টার মেনে, রিজার্ভেশন রোস্টার মেনে কাজ করবে। এবং 1 আগস্ট থেকে প্রাথমিক স্তরে 6 টাকা 78-এর বদলে 10 টাকা মিড ডে মিল হচ্ছে। এবং 1 আগস্ট থেকেই কলকাতা সহ বড় একটি অংশে ইসকন মিড ডে মিল বিতরণের দায়িত্ব নিচ্ছে, তারা কিছু ভর্তুকিও দিচ্ছে, খুব হাই কোয়ালিটির খাবার দেবে। আপনারা আরো কয়েকদিন ডিম আর ইসকন নিয়ে আলোচনা করতে থাকুন, বাকিটা 1 আগস্ট আমি আপনাদের বলবো। আমি মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছিলেন, ফিরবো আলোচনায়। আমি যে কথা বলছিলাম যে একদম ইতিহাসের শুরু থেকে 1942-এর ইতিহাসটা বলছিলাম, সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত বারবার ইতিহাস বলছে বামেরা ভারত বিরোধী স্টান্স নিয়ে রেখেছে, ভারত বিরোধী কাজ করেছে। আচ্ছা, আমি প্রত্যেকের কাছে আসি, 1 সেকেন্ড, 30 সেকেন্ড বলুন নীলাদ্রিদা, আমি আসছি প্রত্যেকের কাছে, আমার সময় কম। প্রচুর উদাহরণ দিলে আমি আরেকটা শেষ উদাহরণ দিচ্ছি, এরপর আর কিছু বলার সম্ভবত থাকবে না শুভমের। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দিচ্ছিলেন, তার বিরোধিতা করেছিলেন সিপিআই, এবং তারা তোজোর কুকুর বলে কার্টুন নিয়েছিল এবং মিথ্যাচার করছে। আমি কয়েকটা বক্তব্য শুধু তাই নয়,
চীন যখন ভারত আক্রমণ করেছিল, চীনকে সমর্থন করেছিল সিপিআই। আপনি জেনে যে ভারতের বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক কিছু নয়। তারা ভারতবর্ষের বিরুদ্ধে ছিল, আছে এবং থাকবে। সিপিআই চীনের বিরুদ্ধে ছিল, সিপিআই সিপিআইএম চীনের বিরুদ্ধে ছিল। আচ্ছা বেশ, 30 সেকেন্ড। আমি একটা দ্বিতীয় অগ্নিবাণ নিতে চাই, তার আগে আমি ছোট্ট একটা বাইট শোনাতে চাই। আমি AISA সিপিআইএমএল এর যে স্টুডেন্ট ফ্রন্ট সেই সময়ের তার একজন সদস্য শারজিল ইমাম, তার একটা বক্তব্য শোনাতে চাই, যার জন্য গ্রেফতার হয়েছিল। বামেদের নেচারটাই যে ভারত বিরোধী বা ভারত ভাগ করার, সেটা যেন এখান থেকে প্রকাশিত হয়ে যায় আরো একবার। প্রত্যেকের কাছে আসি এই বাইকটা নিয়ে। দেখুন ওমর খালিদ, শারজিল ইমাম, শারজিল ইমামের বক্তব্য। फौज के लिए और जितने भी जो भी यहाँ से सप्लाई जा रहा है बंद करो, और वो बंद कर सकते हैं क्योंकि चिकन नेक्स्ट मुसलमानों का है। वो जो इलाका है वो मुस्लिम अक्सरियत है। फौज के लिए और जितने भी जो भी यहाँ से सप्लाई जा रहा है बंद करो, और वो बंद कर सकते हैं क्योंकि चिकन नेक्स्ट मुसलमानों का है। वो जो इलाका है वो मुस्लिम अक्सरियत है। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ নিয়ে 10 সেকেন্ডস করে বাকিদের কাছে। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, কিশলর অগ্নিবাণে বামেদের নেচার সেটাই কি ভারত বিরোধী? প্রশ্ন করছি কারণ বারবার সেই উদাহরণ আছে, বারুইপুর হোক বা জেএনইউ। দেশের খেয়ে দেশ বিরোধিতা কি বামেদের সংস্কৃতি? 10 সেকেন্ডস। অব্র, দেখুন, আপনি তো ইতিহাসের কথাগুলো একদম সঠিকভাবে তুলে ধরেছেন, কিন্তু এটাও যেন আমরা ভুলে না যাই যে নকশালরা যারা আমাদের দেশের বিরুদ্ধে লড়াই করে, রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে, রাষ্ট্রকে মানে না, এই নকশালদের সমর্থনে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল সিপিআই নামক এই দলটা। ঠিক, এই সিপিআই দলটা আমি বলছি মানসিক বিকৃতি না থাকলে এই দল করা সম্ভব নয়। অরিন্দম আচার্য 10 সেকেন্ড। দেখুন, এটা বোধহয় ভারতবর্ষ বলেই বোধহয় সম্ভব। অন্য দেশ হলে, সিরিয়া বা অন্য জায়গায় হলে থেকে গুলি করে হত্যা করে দিত। আজকে যে ছেলেগুলো আমি জানি আলিগড় বিশ্ববিদ্যালয়ে যে কাণ্ড কারখানা করেছে, এক বিধান, এক বিকাশ, এক প্রাণ। আজকে আশুতোষ মুখোপাধ্যায় না থাকলে কাশ্মীরটা আমরা পেতাম না, আমাদের বাংলাটা আমরা পেতাম। লাহেক আলীর 8 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। পুলিশ হেফাজত দিল বারুইপুর মহকুমা আদালত, বেল পেল না লাহেক আলী। নিচে ব্রেক করে দিতে বলবো, ব্রেকিং নিউজটাও নেব। 10 সেকেন্ড। শুভম, দেশকে গদ্দারক ও গলিমারো শালক বক্তব্যের ভিত্তিতে বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে একটা মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, তাকে বেকসুর করে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। তাৎক্ষণিক হিংসা, ব্রেকিং নিউজ, লাহেক আলীকে 8 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। ব্রেকিং নিউজ, লাহেক আলীর 8 দিনের পুলিশি হেফাজত, পুলিশ হেফাজত দিল বারুইপুর মহকুমা আদালত। লাহেক আলী বেল পেল না। এক্স্যাক্টলি, এমনি কেউ গ্রেফতার হলে 8 দিনের পুলিশি হেফাজত পাওয়া যায়? বলুন স্যার, বলুন। সিডি যদি না থাকে, সিডিতে যদি ইনগ্রেডিয়েন্টস না থাকে, 106 স্টেটমেন্ট যদি না থাকে, সিডিআর কল যদি না থাকে, 8 দিন পিসি দেয়? তুমি বলো আমাকে, 8 দিন পিসি দেয়? 10 সেকেন্ড। কাসেম আলী, বামপন্থীদের দেশ বিরোধিতার কথা আমরা আগেও জানি, এটা নতুন কিছু নয়। যাদবপুরের গেটে কান পাতলেই শুনতে পাবে কাশ্মীর মাঙে আজাদি, ভারত মাঙে আজাদি, আফজাল হাম শর্মিন্দা হয় তেরা কাতিল জিন্দা। ঠিক, একদম সময় কম। আমি বিক্রম বাবু আপনাকে দিয়ে শেষ করব। 8 দিনের পুলিশি হেফাজত কোনো এভিডেন্স ছাড়া তো সম্ভবত হয় না। 10 সেকেন্ডস। দেখুন, এটা আদালতের সিস্টেম, যে ধরনের সেকশন বা কেউ মারা গেলে পুলিশ কাস্টডিটা জেনারেলি ফুল টার্মস হয়। এটার সাথে কেউ দোষী বা নির্দোষ এখনই বিচার্য বিষয় নয়। এখন এটা মামলাটা চলবে, চার্জশিট হবে, ট্রায়াল হবে, একটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি যেটা বক্তব্যে বলেছিলাম, কেউ ভুল বুঝতে পারে, কেউ ঠিক বুঝতে পারে। বেশ, আমার এখানে শেষ করতে হচ্ছে, সময় শেষ। আমি এই বলে শেষ করতে চাই, আজকে আমি একটি উদাহরণ দিলাম। 1942-এ কুইট ইন্ডিয়া মুভমেন্টে সিপিআই ছিল না, বামেরা ছিল না। পরবর্তীকালে মুসলিম লীগকে সাপোর্ট করে তারা। সুপ্রিম কোর্টে যে উদাহরণটা তুলে ধরলো শুভম, ওটাও ভুল, তথ্যগত ভুল রয়েছে। আমি বলছি MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।